জিয়াং আর লেইকে দেখি তারা তিনজন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল। সেখানে জিয়াং তাকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো হ্যান কোথায় আছে? আমি জানি এই সব কিছু পেছনে তোমার হাত রয়েছে, তুমি এই সব কিছু ঘটিয়েছো। এইসব কিছু শোনার পর লেই তাদেরকে বলে মর্গে। এটা শোনার পর ইয়াং আর জিয়াং থমকে যায়। হ্যানের ব্যাপারে আরো ভালোভাবে জানার জন্য লেই তাদের দুজনকে নিয়ে এই হাসপাতালের হেডের কাছে যায়, যার নাম ছিল ডাইরেক্টর চেন। ডাইরেক্টর চেন এই হাসপাতালের হেড ছিল, তাই এই হাসপাতালের কোন রোগী কখন কোথায় যাচ্ছে সেই সম্পর্কে তার কাছে সব খোঁজ খবর পাওয়া যাবে। তাই লেই তাদেরকে নিয়ে তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করার পরে তারা জানতে পারে হ্যান সুস্থ হয়ে যাওয়ার পর আজকে সকালবেলায় হাসপাতাল থেকে রিলিজ নিয়ে তার বন্ধুদের না বলেই সেখান থেকে চলে গেছে। এখন কোনো পেশেন্ট যদি সম্পূর্ণ সুস্থ হওয়ার পরে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে যায়, তাহলে এর পরের খবর তো হাসপাতালের লোকের কাছে থাকে না। ডিরেক্টর চেনের মুখ থেকে এসব কথা শুনে ইয়াং আর জিয়াং তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল, কারণ তারা এখন জেনে গিয়েছিল তাদের বন্ধু সুস্থ আছে এবং বেঁচে আছে। বাহিরে চলে আসার পরও তারা দুজন নিজেদের মধ্যে কথা বলছিল আর অনেক খুশি ছিল। লেই তাদের পেছনে চুপ করে দাঁড়িয়ে তাদেরকে দেখছিল। তখনই জিয়ানের চোখ তার উপরে পড়ে আর সে তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? যদি তুমি কিছু জেনে থাকো তাহলে আমাদেরকে সরাসরি সেটা বলে দাও। তখন লেই তাদেরকে বলে, কাল রাতে তোমাদের সাথে আমি ওই বিল্ডিং এ ছিলাম, আর কাল রাতে যা কিছু হয়েছে আমি মনে করি সেই সব কিছু সত্যি ছিল। কিন্তু আমার মনে হয় এখন এইসব কথা ভাবা বাদ দিয়ে আমাদের সবার আগে হ্যানকে খুঁজে বের করা উচিত। যদি হ্যানকে খুঁজে পাওয়া যায় তাহলে সব কথার উত্তর আমরা পেয়ে যাব। অন্যদিকে চুনিওকে দেখি সে কুইংকে কল করে, কিন্তু কুইং তার কল রিসিভ করে না। পরবর্তীতে সে তাকে মেসেজ করলেও সে তার মেসেজের কোনো উত্তর দেয় না। এরপর সে চিন্তিত হয়ে ওই দিক দিয়ে যাচ্ছিল, তখনই তাকে কুইং ডাকে। সে কুইং এর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি আমার কল বা মেসেজের কোনো উত্তর দিচ্ছ না কেন? তখন কুইং তাকে জানায়, আমি সিটি স্ক্যানের জন্য গিয়েছিলাম আর আমার ফোন সাইলেন্ট ছিল, তাই আমি তোমাকে কোনো উত্তর দিতে পারিনি। সিটি স্ক্যানের কথা শুনে চুনিও তাকে জিজ্ঞাসা করে, আমিও তো সেদিকেই ছিলাম, তোমাকে তো দেখলাম না। তখন সে তাকে বলে, ডাক্তার জিয়া আমাকে তার সাথে তার অফিসে নিয়ে গিয়েছিল। এটা শোনার সাথে সাথে ডাক্তার জিয়া তাদেরকে বলে, তোমাদের এখন বিশ্রাম নেওয়ার সময় হয়ে গিয়েছে, তাই তোমরা রুমে চলে যাও। এটা শুনে তারা দুজন সেখান থেকে চলে যায়। তখন ডাক্তার জিয়া কাউকে একটা মেসেজ দিয়ে বলছিল তার সাথে থাকা রুমমেট মেয়েটির প্রতিক্রিয়া তেমন একটা স্বাভাবিক ছিল না, এবং এখানেই এই সিনটা কাট হয়ে যায়। পরের সিনে লেইকে দেখি সে আবারও চুনিওর সাথে দেখা করতে আসে, কিন্তু সে দরজার ওপারে দাঁড়িয়ে চুনিওকে মনোযোগ দিয়ে ফোন টিপতে দেখে সেখান থেকে চলে যায়। পরের সিনে রাত হয়ে যায়। এদিকে ইয়াং আর জিয়াং তাদের বেডে বসে ড্রিঙ্কস করছিল আর এইসব বিষয়ে আলোচনা করছিল। তারা দুজন অনেক চিন্তিতও ছিল। কথা বলতে বলতে জিয়াং উঠে জানালার কাছে যায়। তখন সে দেখতে পায় বেডের পাশে একটা ফোন পড়ে আছে। যখন সে ওই ফোনটা তুলে হাতে নেয় তখন সে বুঝতে পারে এটা তো হ্যানের ফোন। সে ওই ফোনটা নিয়ে হ্যানের কথা চিন্তা করছিল। এদিকে ইয়ান অল্প কিছু ড্রিঙ্কস করে হঠাৎ করে বেহুশ হয়ে যায়, মানে সে ঘুমিয়ে পড়ে। জিয়ান যখন তার দিকে ঘুরে তাকায় তখন সে দেখতে পায় ইয়ান ঘুমিয়ে পড়েছে। সে যখন ইয়ানকে ডেকে তুলে এই কথাটা বলতে চাইছিল তখন হঠাৎ করে তারও ঘুম চলে আসে আর সে কোনো রকমে তার বেডের কাছে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে লেইকে দেখি সে তার কম্পিউটারে বসে ব্রেন আর স্বপ্নের ব্যাপারে রিসার্চ করছিল, কারণ তার চিন্তা ভাবনা অনুযায়ী তাদের সাথে যা ঘটছে তার কানেকশন ব্রেনের সাথে আছে। সে কম্পিউটারে বসে এই সব কিছুর ব্যাপারে জানার চেষ্টা করছিল। ঠিক তখনই তারও প্রচুর ঘুম চলে আসে আর সে সেখানেই ঘুমিয়ে পড়ে। আর আমরা আবারও তাদেরকে সেই বিল্ডিং এর 19 নম্বর ফ্লোরে দেখতে পাই। তারা সবাই আবারও একসাথে সেখানে পৌঁছে গিয়েছিল আর একে অন্যের সাথে কথা বলে তারা বুঝতে পারে এইসব কিছু তাদের স্বপ্ন নয়, এসব কিছু সত্যিই তাদের সাথে ঘটছে। কিন্তু কে তাদের সাথে এরকমটা করছে এটাই তারা বুঝতে পারছিল না। তখন লেই ইয়াং আর জিয়াং এর কাছে যায় আর তাদেরকে বলে এইসব কিছুর পেছনে হ্যানের হাত রয়েছে। কিন্তু ইয়াং এটা মেনে নিতে চায় না আর সে তাকে বলে, হ্যান যতই প্র্যাঙ্ক পছন্দ করুক না কেন সে এসব কিছু করতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। তখন লেই তাদেরকে বলে, তাহলে কাল রাতের পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? তখন চুনিও তাদেরকে বলে, এটা শুধুমাত্র একটা প্র্যাঙ্ক হতে পারে না। তখন লেই তাদেরকে বলে, তাহলে এই সব কিছু পরিকল্পনা করে আমাদের সাথে করা হচ্ছে, হ্যান হয়তো মারা গিয়েছে। এটা শুনে ইয়াং আবার অস্থির হয়ে পড়ে। এদিকে লিন যখন সিঁড়ি থেকে এক ধাপ নিচে নামে তখন সে বুঝতে পারে তার পা প্রচন্ড ব্যথা করছে। তখন সে তাদেরকে বলে, দিনের বেলা তো আমার এই পা ঠিকই ছিল, তাহলে এখন এটা ব্যথা করছে কেন? আমরা কি সত্যি কোনো স্বপ্ন দেখছি নাকি এটা রিয়েল? তখনই সেখানে মাইক দিয়ে তাদেরকে বলা হয়, আপনাদের কাছে আইডেন্টিটি কার্ড দেওয়া হয়েছে, আপনারা পিলারের কাছে যান এবং সেই কার্ডগুলোর মধ্যে একটা তুলে নিন। তারা সবাই সেই কার্ডগুলো একটা একটা করে তুলে নেয়। তাদের সবার কার্ডের গায়ে একটা না একটা কিছু লেখা ছিল, কিন্তু চুনিও যে কার্ডটা হাতে নিয়েছিল সেখানে কিছু লেখা ছিল না। তারা সেই কার্ডগুলো নিয়ে আলোচনা করছিল। তখনই মাইক দিয়ে তাদেরকে বলা হয়, খেলা শুরু হয়ে গেছে, আপনারা হল থেকে পালিয়ে যান। এটা শুনে তো
তারা চিন্তায় পড়ে যায়, কারণ এখান থেকে তারা কিভাবে বের হবে। তখনই তাদের সামনে একটা বড় স্ক্রিন আসে, যেখানে একটা বিশাল বড় নিয়ানের ছবি ছিল। এটা দেখে তারা বুঝতে পারছিল না যে তাদের সাথে কি হতে চলেছে। তারা সবাই নিজেদের মধ্যে কথা বলছিল, তখনই সেই ছবির ভেতর থেকে নিয়ান বেরিয়ে আসে। কিন্তু সে বেরিয়ে আসার সাথে সাথে তাদের উপরে আক্রমণ করে না। নিয়ানকে দেখে তারা সবাই ভয় পেয়ে যায় আর সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকে। তখনই সেখানে হঠাৎ করে মিউজিক বাজতে শুরু করে। নিয়ান সেই মিউজিকের তালে তালে নাচছিল আর ঘুরে ঘুরে তাদের সবাইকে এক এক করে দেখছিল। কিছুক্ষণ একরকম মিউজিক চলার পরে হঠাৎ করে মিউজিক চেঞ্জ হয়ে যায়, আর তখনই নিয়ানের চোখ পড়ে জিয়ানের ব্যাচের দিকে, আর সাথে সাথে সে তার উপরে আক্রমণ করে দেয়। প্রথম দিকে ইয়াং আর জিয়াং একসাথে সেখান থেকে দৌড়ে পালাচ্ছিল, তখনই হঠাৎ ইয়াং সেখানে পড়ে যায়। কিন্তু এরপরেও নিয়ান তাকে না ধরে জিয়াং এর পেছনে ছুটতে শুরু করে। এটা দেখে তাদের সবার একটু সন্দেহ হয়, আর তারা সবাই ভাবতে শুরু করে সে কেন শুধু জিয়াং এর পিছনেই দৌড়াচ্ছে। তখনই হঠাৎ জিয়াং দৌড়াতে দৌড়াতে সেখানে পড়ে যায়। তখনই তারা সবাই বুঝতে পারে যে এখানে যে গানটা প্লে হচ্ছে সেটার সাথে তাদের ব্যাচের যে লেখা সেটার অনেক মিল আছে, আর হতে পারে এই জন্যই নিয়ান জিয়ানকে মারার জন্য তারা করছে। এদিকে জিয়ানও এই বিষয়টা বুঝতে পারে, সেই জন্য সে তার কার্ড খুলে সেখানেই ফেলে দেয়। কিন্তু সেই কার্ড আপনা আপনি তার গলায় ফেরত চলে আসছিল। জিয়ান বেশ কয়েকবার সেই কার্ডটা খুলে ফেলে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। বারবার সেই কার্ড তার কাছেই ফিরে আসে। জিয়াং দৌড়াতে দৌড়াতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিল। তার সামনে যখন ইয়ান চলে আসে তখন সে তার কার্ড তার সাথে বদলে নেয়। এরপরে তারা সবাই খেয়াল করে নিয়ান এখন জিয়ানকে মারার জন্য যাচ্ছে না, এখন সে ইয়ানকে মারার জন্য তার পেছনে ছুটে যাচ্ছে। এখন ইয়ান তো অনেক স্বাস্থ্যকর ছিল, তাই সে ঠিকঠাক ভাবে দৌড়াতে পারছিল না। এটা দেখে জিয়ানের অনেক চিন্তা হয়, আর সে দৌড়ে লেয়ের কাছে গিয়ে তাকে অনুরোধ করতে থাকে যাতে সে তার আইডি কার্ড ইয়ানের সাথে এক্সচেঞ্জ করে নেয় এবং তার বন্ধুর জীবন বাঁচায়। এর বদলে সে তাকে যা বলবে সে তাই করবে। এর মানে সে যদি তার বন্ধুর জীবন বাঁচায় তাহলে আজকের পর থেকে লেই তাকে যা বলবে সে ওটাই শুনবে। সে এসব কিছু বলছিল, তখনই হঠাৎ করে মিউজিক চেঞ্জ হয়ে যায়, আর জিয়ান তার কার্ডের দিকে তাকালে দেখতে পায় সেই দানবটি আবারও তাকে মারতে আসছে। এটা দেখে সে আবারও লেয়ের কাছে হাত জোর করে অনুরোধ করতে শুরু করে, আর সে তাকে প্রমিসও করে এখন থেকে সে যা বলবে সে তাই শুনবে। তখন লেই তার কার্ড জিয়ানের সাথে বদলে ফেলে, আর সেই দানবটাও লেইর পিছনে ছুটতে শুরু করে। তখন তারা সবাই খেয়াল করে চুনিও তাদের সাথে সেখানে নেই। কুইং তাকে এদিক ওদিক তাকিয়ে খুঁজছিল, তখনই সে দেখতে পায় চুনিও তার কার্ড হাতে করে নিয়ে একটা দরজার সামনে দাঁড়িয়ে কিছু একটা খুঁজছে। এরপর সে লেয়ের দিকে তাকিয়ে তাকে জোরে আওয়াজ দেয় এবং তার কার্ড লেয়ের কাছে ছুঁড়ে মারে, এবং লেইও তার কাছে থাকা কার্ড চুনিওর কাছে ছুঁড়ে মারে। তখন সেই দানবটা চুনিওকে মারার জন্য তার দিকে লাফ দেয়। এরপর নিয়ান যখন তাকে মারতে যাচ্ছিল তখন সে সাথে সাথে আইডি কার্ডটা দরজার ভেতরে ঢুকিয়ে দেয়, আর নিয়ান সেখান থেকে গায়েব হয়ে যায়। মানে নিয়ান উধাও হয়ে গিয়ে সেখান থেকে গোলাপের পাপড়ি ঝরে পড়তে শুরু করে, আর ওই দরজাটাও সাথে সাথে খুলে যায়। দরজা খুলে যাওয়ার পর তারা সবাই সেই দরজা দিয়ে ভেতরে যেতে শুরু করে, আর যেতে যেতে তারা চুনিও আর লেইয়ের প্রশংসা করতে শুরু করে, কারণ তারা নিজেদের জীবন বাজি রেখে তাদের জীবন বাঁচিয়েছে। এখানে জিয়ান আর ইয়ানো এখন চুনিও আর লেইয়ের উপর অনেক খুশি হয়ে যায়, আর তারা সিদ্ধান্ত নেয় যে এখন থেকে তারাও তাদের দুজনের কথা শুনবে এবং জিয়ান এখন লেইকে তার ভাইয়ের মতো মানবে। কথা বলতে বলতে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই সেখানে তারা আরো একটা দরজা দেখতে পায়। সেই দরজা খুলে যখন তারা ভেতরে যায় তখন তারা সবাই অবাক হয়ে যায়, কারণ তারা আবারও সেই হলে ফিরে এসেছিল যেই হল থেকে তারা একটু আগেই বেরিয়ে গিয়েছিল। তখন জিয়ান সেই হল থেকে বেরিয়ে যেতে চাইলে সেই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। তখন তারা বুঝতে পারে যে এই হলে যেহেতু তারা চলে এসেছে তাই এই গেমটা তাদেরকে আবারও খেলতে হবে, তবেই তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে। তাই যে যার কার্ড নিয়ে দরজার সামনে দাঁড়ানোর জন্য চলে যায়। এবার তারা আবারও সেই গেমটা খেলবে। লিন যখন তার দরজার কাছে যাচ্ছিল তখন চুনিও খেয়াল করে সে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে, তাই সে তার কাছে ছুটে যায় এবং তার কার্ড লিনকে দিয়ে দেয় এবং লিনের কার্ড সে নিয়ে নেয়। যেহেতু লিন তার পায়ের কারণে এখন আর দৌড়াতে পারবে না, তাই চুনিও এখন তার কার্ডটা নিয়ে গেম খেলবে। কিন্তু চুনিও দরজার সামনে পৌঁছানোর আগেই সেখানে গান বাজতে শুরু করে আর নিয়ান চলে আসে, আর সেই মিউজিক অনুযায়ী নিয়ান এবার চুনিওকে তাড়া করতে শুরু করে। চুনিও সেখান থেকে দৌড়ে তার দরজার সামনে যায় এবং সে কার্ডটা দরজার ভিতরে ঢুকিয়ে দেয়। কিন্তু অবাক করার বিষয় হলো এবার নিয়ান ব্লাস্ট হয় না আর সেই দরজাটাও খোলে না, কিন্তু একটু পরে সেখানকার মিউজিক চেঞ্জ হয়ে যায় আর নিয়ান
চুনিওকে ধরার বদলে এবার সে জিয়াংকে তাড়া করতে শুরু করে। জিয়াং নিজেকে বাঁচানোর জন্য তাড়াহুড়ো করে দরজার সামনে গিয়ে দাঁড়ায়, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে সে ভুল দরজায় দাঁড়িয়ে আছে। তাই সে দ্রুত সঠিক দরজার সামনে যায় আর তার কাঁধটা অনেক কষ্টে সে দরজার ভেতরে ঢোকায়। এইটুকু সময়ের মধ্যে তার প্রাণ প্রায় যায় অবস্থা হয়ে গিয়েছিল, কিন্তু অবশেষে সেই নিয়ান ব্লাস্ট হয়ে যায় আর জিয়ানের কাছে থাকা দরজা খুলে যায়। এটা দেখে তারা অনেক খুশি হয়ে যায় এবং সেই দরজা দিয়ে ভেতরে যেতে শুরু করে। জিয়ান তো অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ তার কারণে এবারে টাস্ক তারা জিততে পেরেছে। তখন কুইন খেয়াল করে চুনিও চুপ করে আছে, আর সে চুনিওকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তখন চুনিও তাদেরকে বলে আমি যদি সঠিক ভেবে থাকি তাহলে এটা একটা চক্রের মতো, আমি যদি সঠিক অনুমান করে থাকি তাহলে সামনে যখনই আমরা কোনো দরজা খুলবো আমরা আবারও সেই সেম জায়গাতে পৌঁছে যাব, কারণ গেম এখনো শেষ হয়নি। তখন লেই তাদেরকে বলে এর মানে সেখানে থাকা বাকি দরজাগুলো এক এক করে খুলতে হবে এবং এর পরেই হয়তো এই গেমটা শেষ হয়ে যাবে এবং তারা এখান থেকে বের হতে পারবে। এখন চুনিও আর লেই বাদে বাকি সবার কার্ড ইউজ করা বাকি ছিল, মানে চুনিওর কার্ডে তো কোনো কিছু লেখাই ছিল না, আর সেখানে যে 5টা দরজা ছিল সেই 5টা দরজার সাথে ওই কার্ডের লেখার মিল ছিল। তাই সেই নিয়ান দানব চুনিওকে তো আক্রমণ করবে না, কিন্তু বাকি সবাইকেই আক্রমণ করবে। তাই তারা নিজেদের মধ্যে একটা প্ল্যান তৈরি করে। তারা ওই রুমের ভিতরে যাওয়ার সাথে সাথে যার যার কার্ডের লেখা অনুযায়ী সেই দরজায় দাঁড়িয়ে পড়বে এবং নিয়াং তাদেরকে মারতে আসার আগেই সে কার্ডটা দরজায় ঢুকিয়ে দিবে। এরপর তারা সবাই মিলে সেই হলে আবারও পৌঁছে যায় এবং নিয়ান আসার আগেই তাদের কার্ডের সাথে লেখা মিলিয়ে তারা দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। তখনই সেখানে গান বাজতে শুরু করে আর নিয়ান পৌঁছে যায়। যে গানটা সেখানে বাজছিল সেই গান অনুযায়ী নিয়ান এবার কুইন এর উপরে অ্যাটাক করবে, তাই লেই তাকে আগেই আওয়াজ দিয়ে সাবধান করে দেয় এবং সাথে সাথে কুইন তার কার্ড দরজার ভেতরে ঢুকিয়ে দেয়। এরপর যখনই নিয়ান তার উপরে অ্যাটাক করতে আসে সাথে সাথে সে ব্লাস্ট হয়ে যায় এবং গোলাপের পাপড়িতে পরিণত হয় আর সেই দরজাটাও খুলে যায়। তখন তারা সবাই ওই দরজাটা দিয়ে ভেতরে চলে যায় এবং বাহিরে বের হলে আবারও সেই সেম হলে পৌঁছে যায় আর আগের নিয়মে যে যার দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। এবার গান অনুযায়ী নিয়ান ইয়াংকে অ্যাটাক করে, ইয়ানও সেম কাজটাই করে, যার কারণে সেই নিয়ানটা আবারও ব্লাস্ট হয়ে যায়। এভাবে একে একে তারা সবাই তাদের টাস্ক কমপ্লিট করে ফেলে এবং শেষ দরজা খুলে যাওয়ার পরে তারা ভেতর দিয়ে যাচ্ছিল আর ভেবেছিল এবার হয়তো তারা বাহিরে বের হওয়ার দরজা খুঁজে পাবে, কিন্তু তারা সবাই যখন দরজা খুলে ভেতরে প্রবেশ করে তখন তারা দেখতে পায় তারা সবাই আবারও সেই সেম হলে পৌঁছে গিয়েছে। এটা দেখে জিয়ান তো অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কারণ সে খেলতে খেলতে অনেক ক্লান্ত হয়ে পড়েছে আর এখন সে খেলতে পারবে না। এটা বলে সে ওখানে বসে পড়ে এবং বাকি সবাইও আশা ছেড়ে দিয়েছে। তখন লেই তাদেরকে বলে এভাবে হেরে গেলে চলবে না, আমরা 5টা রাউন্ড কমপ্লিট করেছি, হতেও পারে হয়তোবা এই রাউন্ডে আমরা কোনো নতুন ক্লু পাবো এবং সফল হয়ে যেতে পারি, এভাবে হেরে গেলে চলবে না, আমার সাথে এসো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তখন তার পিছন পিছন সবাই চলে যায়, কিন্তু জিয়ান আর লিন সেখানেই ছিল। লিন যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিয়াং খেয়াল করে তার হাতে ওই কার্ডটি রয়েছে যেটা চুনিওর কাছে ছিল। লিনের পায়ে ব্যথা পেয়েছিল, যার কারণে সে ঠিক করে হাঁটতে পারছিল না, তাই চুনিও তার কার্ডটা তাকে দিয়ে দিয়েছিল যাতে নিয়ান তাকে অ্যাটাক না করে। আর চুনিওর কার্ডে যেহেতু কোনো কিছুই লেখা ছিল না তাই নিয়ান কোনোভাবেই তাকে অ্যাটাক করতো না। জিয়াং লিনের হাতে সেই কার্ডটা দেখে দ্রুত তার কাছে চলে যায় আর তাকে বলে এই পুরো গেমে আপনি তো বসেই ছিলেন আর আমি এই গেমটা খেলতে খেলতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আপনি কি আপনার কার্ডটা আমাকে দিবেন? আমি শুধু একটা রাউন্ডের জন্য এই কার্ডটা আপনার কাছ থেকে চাইছি, এরপর আমি এটা আপনার কাছে ফেরত দিয়ে দিব, প্লিজ দিয়ে দিন, আমি খুব ক্লান্ত। এটা শুনে লিন তাকে ওই কার্ডটা দিয়ে দেয় আর জিয়াং এর কাছে থাকা কার্ড লিনকে দিয়ে দেয়। লিন সেই কার্ডটা নিয়ে ওই দরজার সামনে দাঁড়িয়ে থাকে এবং বাকি সবাই তাদের কার্ড হাতে করে নিয়ে আবার নিজ নিজ দরজায় দাঁড়িয়ে পড়ে। তখন সেই নিয়ান বেরিয়ে আসে, কিন্তু এইবার কোনো মিউজিক বাজে না। নিয়ান সেখানে এসে এক এক করে তাদের সবাইকে দেখতে শুরু করে। এদিকে জিয়ান তো অনেক খুশি ছিল, কারণ এবার তাকে কোনো গেম খেলতে হবে না, সে আরাম করবে, কিন্তু নিয়ান জিয়ানের দিকে বারবার তাকাচ্ছিল। তখন লিয়ান বুঝতে পারে এবার হয়তো নিয়ান তাকে অ্যাটাক করবে যার কাছে লেখাবিহীন আইডি কার্ড রয়েছে। তাই লেই জিয়াংকে চিৎকার করে বলে সেখান থেকে পালাতে, কারণ নিয়ান এখন তাকে অ্যাটাক করবে এবং বাকি সবাইকে বলে তাদের কার্ড একসাথে ওই দরজার ভেতরে ঢোকাতে। তারা ভেবেছিল হয়তোবা এই কাজটা করলে এই গেমটা এখানে শেষ হয়ে যাবে। তারা সবাই
একসাথে দরজায় কাঠ ঢোকায়, কিন্তু কোনো কাজই হয় না। এবং অন্যদিকে নিয়ান জিয়ানকে মারার জন্য তাড়া করে বেড়াচ্ছিল। জিয়ানও দৌড়াতে দৌড়াতে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, আর এক পর্যায়ে সে আর দৌড়াতেই পারছিল না। ইয়ান এটা দেখতে পায় আর তার কাঠ জিয়ানের কাছে ছুঁড়ে মারে এবং জিয়ানের কাঠ তার কাছে নিয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। কিন্তু সে যেহেতু একটু স্বাস্থ্যবান ছিল তাই সে বেশি জোরে দৌড়াতে পারে না, আর নিয়ান তার উপরে অ্যাটাক করে দেয়। এখন ইয়ান আর জিয়াং পাশাপাশি পড়েছিল। ইয়াং তো আহত হয়ে পড়েছিল, তাই সে আর দৌড়াতে পারবে না। তাই ইয়াং নিজেকে বাঁচানোর জন্য তার কাঠটা জিয়াং এর কাছে ছুঁড়ে মারে, যাতে করে তারা তাদের কাঠ চেঞ্জ করে নিতে পারে। কিন্তু জিয়াং তার কাঠ নিচ্ছিল না, কারণ সেও এখন অনেক ক্লান্ত হয়ে পড়েছিল আর দৌড়াতে চাচ্ছিল না। এদিকে বাকি সবাই অনেক দূরে ছিল, তাই তারা চিৎকার করে জিয়াংকে বারবার বলছিল যাতে সে ওই কাঠটা তুলে নেয়। কিন্তু জিয়াং সে কাঠটা তুলে নিতে অনেকটাই দেরি করে ফেলে, তাই সে কাঠটা আপনা আপনি ইয়াং এর গলায় চলে যায় এবং নিয়ান ইয়াংকে গিলে খেতে শুরু করে। চুনিও আর লেই দৌড়ে তাদের কাছে আসছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ইয়াংকে গিলে খাওয়া হয়ে গেলে ইয়াং এর গলায় যে কাঠটা ছিল সেটা এখন জিয়াং এর গলায় আপনা আপনি চলে আসে। ওই সময়ই চুনিও খেয়াল করে নিয়ানের গলায় একটা ঘন্টা বাঁধা রয়েছে, আর সে বুঝে যায় তাদের কি করতে হবে। তাই সে লেইকে ইশারা করে। তখন লেই জিয়াং এর গলা থেকে কাঠ নিয়ে সেখান থেকে দৌড়াতে শুরু করে। তখন চুনিও কৌশলে সে নিয়ানের কাঁধের উপর উঠে বসে এবং তার মাথা টেনে ওপর দিকে জাগিয়ে তোলে। তখন লেই দৌড়ে সে নিয়ানের গলায় বাঁধা ঘন্টায় কাঠটা ঢুকিয়ে দেয়, কিন্তু এরপরেও নিয়ান সেখানে দাঁড়িয়ে হুঙ্কার দিতে থাকে। এটা দেখে জিয়াং এর অনেক রাগ হয়, কারণ সে তার বন্ধুকে গিলে খেয়ে ফেলেছিল। তাই সে সেখানে থাকা একটা বস্তু তুলে নিয়ে নিয়ানের ওপরে আক্রমণ করে এবং নিয়ান সাথে সাথে ব্লাস্ট হয়ে যায়। আর ওই মাইক দিয়ে তাদেরকে কেউ একজন কংগ্রাচুলেশনস জানায়। এর মানে তারা এখন এই গেমটা কমপ্লিট করে ফেলেছে। কিন্তু জিয়ান অনেক কষ্ট পাচ্ছিল আর জোরে জোরে কান্না করছিল এবং সে চিৎকার করে তাদেরকে বলছিল আমার বন্ধুকে ফেরত দিয়ে দাও। তখনই আমাদেরকে দেখানো হয় কেউ একজন আছে যে তাদের এই গেমটা দেখছে, মানে তারা এই গেমটা কিভাবে খেলছে সেটা কেউ একজন তো দেখছে, কিন্তু সেটাকে তার চেহারা আমাদেরকে দেখানো হয় না। এরপর